গত ৫ই মার্চ দুপুরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয় ভূকম্পন। মাঝারি মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমার সীমান্ত এলাকা। গত ১০ দিনে দেশের ভেতরে এবং আশপাশে ছোট ও মাঝারি মাত্রার এমন ভূকম্পন হয়েছে ৪ বার। পরিসংখ্যানে দেখা গেছে গত ৮ বছরে অনুভূত হওয়া ২২১টি ভূমিকম্পের মধ্যে বেশ কয়েকটি দেশের অভ্যন্তরে, বাকিগুলো আশপাশে। এই হিসাবে দেখা গেছে প্রতি বছরই গড়ে বাড়ছে ভূমিকম্পের সংখ্যা। ২০১৭ সালে যেখানে ছিল ২৮টি, ২০২৪ সালে তা দাঁড়িয়েছে ৫৪টিতে। বিশেষজ্ঞরা বলছেন, বারবার ছোট ছোট এমন ভূমিকম্প বড় ভূকম্পেরই জানান দিচ্ছে। ভূতত্ত্ববিদদের গবেষণা বলছে, ৩টি টেকটনিক প্লেট তিব্বত, ইন্ডিয়ান ও বার্মিজ প্লেটের সংযোগস্থল বাংলাদেশের ভেতরেই, যা প্রতি বছর একে অপরের দিকে এগুচ্ছে কয়েক সেন্টিমিটার করে। আবার এই সংযোগস্থলেই লকড জোন তৈরি হয়ে বিপুল শক্তি সঞ্চয় করে রেখেছে, যাতে হতে পারে ৯ মাত্রা পর্যন্ত ভূমিকম্প। এই যে আটকে থাকা, এটাকে আমরা বলি লকড জোন। সো এই লক জোন থাকার কারণে এটা আরও আমাদের জন্য বিপজ্জনক। ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে আছে। শক্তিটা ধাপে ধাপেও বের হতে পারে, আবার একবারও বের করে দিতে পারে। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার যৌথ জরিপে দেখা গেছে, ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে প্রায় ৭২,০০০ ভবন ধসে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে অন্তত ১,৩৫,০০০ ভবন। 50% মধ্যে 25% হচ্ছে ইমিডিয়েট ভ্যাকেন্ট করে দেওয়ার অবস্থায় ছিল, আর বাকি 25% ছিল হচ্ছে মধ্যম ঝুঁকির মধ্যে। রাফলি বলা যায় যে আমাদের হয়তো 50% বিল্ডিং ভালো, কিন্তু আমরা ক্যাটেগরিক্যালি যেটা বলতে চাই যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্যাটার্ন মে বি ডিফারেন্ট। বড় ভূমিকম্পের দুর্যোগের ২০ ভাগ ব্যবস্থাপনার সক্ষমতাও বাংলাদেশের নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প নিয়ে সচেতনতা এবং ক্ষয়ক্ষতি এড়াতে নানা পরিকল্পনার কথা বলা হলেও বাস্তব পদক্ষেপের অভাব আছে। যদি মেগা সিটি ঢাকা শহরের কথা যদি বলেন, আমরা অবশ্যই রেড জোনের মধ্যে আছি। এগুলো ডেব্রি তৈরি হবে, আর ডেব্রি তৈরি হলে এই ডেব্রিকে সরানোর জন্য যে আমাদের যে প্রস্তুতি যেটা দরকার, তার 20% সক্ষমতা আমাদের এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি। ঢাকা শহরকে মোকাবেলা করে ৬০০ জন ফায়ার সার্ভিসের লোক রয়েছে, এবং ৬০০ জন দিয়ে কোনোভাবে এটা মোকাবেলা করা সম্ভব না। এমন অনেক জায়গা আছে যে লোকজন পৌঁছতেই পারবে না, ৯-১০ জনও এখানে পৌঁছতে পারবে না। কমিউনিটি ভলেন্টিয়ার ডেভেলপ করে, কমিউনিটির লোক করে রেস্কিউ করার জন্য, যাতে তারা ট্র্যাপ করলে পরে যারা বেঁচে থাকবে তারা নিজেরাই যেন উদ্ধার পরিচালনা করতে পারে, সেই এটা করতে হবে। এমন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত ও ভূমিকম্প সহনীয় নগরায়নের উপরই গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রতি ১০০ টাকা আমানতের বিপরীতে ৮৭ টাকা ঋণ বিতরণ করতে পারবে প্রচলিত ধারার ব্যাংকগুলো, আর শরিয়াভিত্তিক ব্যাংক বিতরণ করতে পারবে ৯২ টাকা। বাকি টাকা নিয়মিত লেনদেন সহ অন্যান্য কাজে ব্যবহার করা হয়। ৬১টি ব্যাংকের মধ্যে ১৮টি ব্যাংকই এ নিয়ম লঙ্ঘন করেছে। ফলে এসব ব্যাংকের ঋণ শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। এতে ঝুঁকিতে গ্রাহকের আমানত। যখন ব্যাংকগুলি ফেল করে এটা রাখতে, তার ইম্প্যাক্ট কিন্তু আপনি জানেন ক্যামেলস রেটিংয়ের উপর পড়ে। ক্যামেলসের যে লিকুইডিটি বিষয়টা, সেটা এই বিষয়গুলো দেখে থাকে। অতএব কোনো একটা ব্যাংকের ক্যামেলস রেটিং যখন ফল করে, তখন ব্যাংকগুলি কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়। বাংলাদেশ ব্যাংকের গত ডিসেম্বর ভিত্তিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের আমানত ছিল প্রায় ১৪,০০০ কোটি টাকা। ব্যাংকটি ঋণ বিতরণ করেছে ১৩,০০০ কোটি টাকা। ফলে ঋণ ও আমানতের হার তথা এডিআর দাঁড়িয়েছে ৯২% বেশি। নিয়ম অনুযায়ী এডিআর থাকার কথা ছিল ৮৭%। একইভাবে ঋণ সীমা লঙ্ঘন করেছে জনতা, এবি, আইএফআইসি, ন্যাশনাল, পদ্মা, প্রিমিয়ার এবং ইউসিবি ব্যাংক। শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর এডিআর থাকার কথা ৯২%, কিন্তু এ ধারার প্রায় সবকটি ব্যাংক এডিআর সীমা লঙ্ঘন করেছে। অনেক ব্যাংক ১০০% ছাড়িয়ে গেছে, অর্থাৎ তাদের ঋণ আমানতের চেয়ে বেশি। তথ্য বলছে, গত ডিসেম্বর শেষে এডিআর লঙ্ঘন করেছে এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড, সোশ্যাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক। প্রচলিত ধারার কয়েকটি ব্যাংকের ইসলামী উইন্ডো এডিআর সীমা লঙ্ঘন করে ঋণ বিতরণ করেছে। এর মধ্যে রয়েছে এবি, বাংলাদেশ কমার্স, বেঙ্গল কমার্শিয়াল ও প্রিমিয়ার ব্যাংক।
তবে সার্বিক চিত্র পর্যালোচনা করে দেখা যায় সীমার মধ্যে রয়েছে প্রচলিত ব্যাংকের সার্বিক এডিআর, কিন্তু শরিয়াহ ভিত্তিক ব্যাংকগুলো এডিআর-এর সার্বিক সীমাও লঙ্ঘন করেছে। বিশ্লেষকরা বলছেন, অনিয়মের ঋণ ফেরত না আসা এবং তদারকি ব্যবস্থার দুর্বলতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই ধরনের ব্যাংকের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে পুরো ব্যাংক খাতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে। এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করার পাশাপাশি ব্যাংকসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সতর্ক করার পরেও যে সকল ব্যাংক একই কাজ অব্যাহত রেখেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে নিষিদ্ধ করা হয় সব ধরনের রাজনীতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের 1 মাস যেতে না যেতেই ক্যাম্পাসের ছাত্রদলের প্রকাশ্য কর্মসূচি নিয়ে দেখা দেয় প্রশ্ন। শিক্ষার্থীরা বলছেন, হল বাণিজ্য, ক্যান্টিন দখল কিংবা র্যাগিংয়ের মতো অপকর্ম আগের চেয়ে কমেছে। এ নিয়ে নতুন কোনো রাজনীতি চান না তারা। আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম দিতে হবে যেখানে প্রতিটা স্টুডেন্ট, প্রতিটা যাতে মানুষের বক্তব্য যাতে সবার কাছে পৌঁছাতে পারে। সাধারণ শিক্ষার্থীদের হাতে ছাত্র রাজনীতি ফিরে আসুক, ছাত্র হিসেবেই যেন ছাত্রনেতা গড়ে ওঠে, কোনো দানব হিসেবে নয়। বৈষম্য বিরোধীরাও বলছেন, লেজুর ভিত্তিক রাজনীতি নয়, বরং স্বতন্ত্র দল চান তারা। বিরাজনীতিকরণ কোনো সমাধান নয়, সুষ্ঠু ধারা রাজনীতি বাংলাদেশে চলুক, এটাই আমাদের চাওয়া। লেজুর ভিত্তিক কোনো পলিটিক্সে আমরা যাইতে চাই না। সেটা ধরেন এনসিপিও যদি হয়, এনসিপির কোনো অঙ্গ সংগঠন হিসেবে আমরা থাকবো না, আমরা থাকবো স্টুডেন্টদের জন্যই। তাদের কাজ হবে মেইনলি স্টুডেন্ট কেন্দ্রিক। ছাত্রদল 5 সদস্যের কমিটি দিলেও তা নিয়েও রয়েছে বিতর্ক। এরই মধ্যে একক প্রভাব বিস্তারের লোভে বেরিয়ে গেছেন একজন। তবে এসব কাটিয়ে ওঠার চেষ্টায় সংগঠনটি। পুরনো যারা ছিল তাদের যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেগুলোকে কাটিয়ে উঠে নতুনদের সুযোগ দেওয়া হোক। সাধারণ শিক্ষার্থীরা যেটা চাবে ওটাই ছাত্র দলের চাওয়া। বিএনপি আসতে হবে এমন বিষয়টা না, সুষ্ঠু ভোটের মাধ্যমে যে গভর্নমেন্টে আসুক, সুষ্ঠু শান্ত পরিবেশ বিরাজমান করুক, তারপরে বিভিন্ন ইলেকশনগুলো হোক। আর ইসলামী ছাত্র শিবির বলছে তাদের লক্ষ্য শিক্ষার্থী বান্ধব রাজনীতি। কার্যক্রমে ভালো সাড়াও পাওয়ার দাবি তাদের। জুলাই অভ্যুত্থানের পিছনে ছাত্র শিবিরের ভূমিকা কেমন ছিল স্পষ্ট হয়ে গিয়েছে যে ছাত্র সমাজ আজকে ছাত্রদের অধিকার আদায়ের একজন অন্যতম অভিভাবক হিসাবে ছাত্র শিবিরকেই গ্রহণ করছে। এদিকে গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি, বাধা সহ বর্তমানেও বিশৃঙ্খলা করার অভিযোগে আওয়ামী লীগপন্থী 12 শিক্ষক ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা আমাদের হলে দেখা গেছে তাদের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছিল, গ্যাস বন্ধ করে দিয়েছিল, পানি বন্ধ করে দিয়েছিল, হল ভ্যাকেন্ট করার জন্য ফোর্স করেছে। বাহির থেকে কিছু বহিরাগত নিয়ে এসে তাদের উপর টর্চারিং করার চেষ্টা করেছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের বিধান না থাকলেও ছাত্রদের দাবির মুখে নতুন সিদ্ধান্তের কথা ভাবছে প্রশাসন। বর্তমানে ছাত্র সংসদ বিষয়ে কোনো নীতিমালা নেই, তো আমরা চেষ্টা করছি যে ছাত্র সংসদ বিষয়ের নীতিমালা তৈরি করে তারপরে দেশের নির্বাচনের পরিস্থিতি বুঝে তখন আমরা ছাত্র সংসদ নির্বাচনের দেওয়ার চেষ্টা করব। অতীতে নৈরাজ্যের রাজনীতিতে শিক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো ভালো কিছু বয়ে আনেনি। তবে ছাত্রদের সাথে সম্পৃক্ততা ও তাদের অধিকার রক্ষায় নতুন নেতৃত্ব চান সংশ্লিষ্টরা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ কেনাকাটায় শপিং মল দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়। দেশীয় পোশাকের পাশাপাশি এবার মার্কেট দখল করে আছে পাকিস্তানি পণ্য। এবারের ঈদে ক্রেতাদের পছন্দ পাকিস্তানি 3 পিস। শীর্ষে রয়েছে আঘানুর, সাদাবাহার, মারিয়াবি ও অন্যান্য বাহারি ডিজাইনের পোশাক। কাপড়, ডিজাইন ও রঙের তারতম্য দেখে শুনে পছন্দের পোশাক কিনছেন নারীরা। আমি পাকিস্তানি নুটসের ড্রেস নিচ্ছি, এটা এবার ট্রেনিং এ চলতেছে। এবার আমি 4টা ড্রেস কিনেছি, একটা হচ্ছে সারারা, একটা বুটিক্স, একটা ইন্ডিয়ান আর একটা নর্মাল সুতি। সো গত বছরের তুলনায় এবার একটু দামটা বেশি, বাট ঈদে তো শপিং করতেই হয়। ইন্ডিয়ান ড্রেসগুলো অফ আছে, যার কারণে পাকিস্তানি ড্রেসগুলোর দাম মোটামুটি আগের তুলনায় একটু বেশি। ভারত থেকে পণ্যের আমদানি কম হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন পাকিস্তানি পোশাকের দিকে, জানান বিক্রেতারা। যাদের আসলে একটু বাজেট বেশি তারা নুটস, তাওয়াক্কাল এই ধরনের 7 থেকে 10,000 টাকার মধ্যে এই ধরনের ড্রেসগুলো কিনতে পারতেছে। আর যাদের একটু কম বাজেট তারা বিনহামিদের 3 থেকে 3.5, 4 এই রেঞ্জের মধ্যে বিনহামিদের ড্রেসগুলো কিনতে পারতেছে। এবার তাহলে সারারা, গারারাটা একটু বেশি ভাইরাল হচ্ছে। ইন্ডিয়ান প্রোডাক্টগুলো না থাকার কারণে এবার এগুলোর প্রতি মানুষ খুবই আকর্ষণীয়। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।
বরাবরের মতো এবারও জমজমাট বেইলি রোডের ইফতার বাজার। দুপুর থেকেই ভিড় লেগে থাকে রেস্তোরাঁগুলোতে। পরিবার পরিজন নিয়ে ইফতার কিনতে আসেন অনেকেই। আমি টানা পরোটা নিলাম, জিলাপি নিলাম, তারপর হালিম নিলাম। সব জিনিসের দাম বাড়ার সাথে সাথে এটা তো বাড়বেই। এটা ইফতারের আভিজাত্য বজায় রাখতে মাটন, বিফ কিংবা কাবাব থাকছে ক্রেতাদের পছন্দের তালিকায়। এখানে অনেক ইন্টারেস্টিং আইটেমস আছে, অনেক অপশনস, সো নিজের জন্য লাইট ইফতার নিয়ে নিলাম। স্বাদ ও গুণগত মানের দিক লক্ষ্য রেখে ইফতারি কিনেছেন অনেকেই। ক্রেতাদের ডিমান্ড বেশি হচ্ছে দেশি কাবাব আর রেশমি কাবাব আর বিফ শিক আর কাশ্মীরি আর সাসলিক। আমরা আমাদের যে উৎপাদিত পণ্য সামগ্রী সবগুলির মূল্য আমরা গতবারের তুলনায় অ্যাভারেজে 20% কমিয়েছি। রমজানে ইফতার মানেই বাঙালির এক ভিন্ন রকম অনুভূতি। তাই দিনব্যাপী সিয়াম সাধনার পর ইফতারের টেবিল সাজাতে মানুষের ভিড় রেস্তোরাঁগুলোতে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। নোয়াখালীর ভাসানচর সহ কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছেন ১৩ লাখের বেশি রোহিঙ্গা। মিয়ানমারের বাস্তুচ্যুত বিশাল এই জনগোষ্ঠী মানবিক ত্রাণের উপর পুরোপুরি নির্ভরশীল। কিন্তু তহবিল সংকটের কথা বলে রোহিঙ্গাদের জনপ্রতি মাসিক খাবারের বরাদ্দ $12.৫ থেকে $6 নামিয়ে আনার ঘোষণা দেয় বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP, যা কার্যকর হবে এপ্রিলের প্রথম দিন থেকে। মম্মিকা যদি এন্ডিলে অর্ধ হইলে সমদের দইলে তে বদানো খোলাবি আরা বেশি চিন্তা করি আর খাদ্য কমি যার $6 পর্যন্ত রোহিঙ্গা মুসাফের বেশি চিন্তা ভাবনার মাঝে মন তো দাদা ইন্দা $6 দইলে আর পয়েন্ট ওয়াশা মরে দেবে। খাদ্য সহায়তা কমিয়ে আনলে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব পড়বে বলছেন কমিউনিটি নেতারা। শঙ্কা আছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ প্রবণতা বাড়ারও, যার সরাসরি প্রভাব পড়বে স্থানীয় জনগোষ্ঠীর উপর। আমাদের উপর একটা বড় ধরনের জুলুম সৃষ্টি করেছে জাতিসংঘ, কারণ রোহিঙ্গাদের খাদ্য সহায়তা যখন কমাই দিবে তারা চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি মতো অপরাধেও তারা জড়িয়ে যাবে। নেতিবাচক প্রভাব পড়বে বাধ্য, কারণ ওদেরকে তো খাওয়ার জোগাড় করতে হবে। ছেলে মেয়ে যদি কান্না করে ওর খাবারটা করতে কেন অবশ্যই কোন একটা খারাপ বা ভালো পথে কোন একটা যেতে হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারও বলছেন খাদ্য সহায়তা কমলে রোহিঙ্গাদের পুষ্টি, স্বাস্থ্য এবং ক্যাম্পের নিরাপত্তা বিঘ্নিত হবে। বেসিক ফুড আপনার যে চাহিদা সেটা ব্যাপক প্রভাব পড়বে, নিউট্রিশন সমস্যা হবে, এটা দৈনন্দিন খাবার দিয়ে দেওয়া তাদের জীবনযাপনের প্রভাব ফেলবে। এর আগে 2023 সালে তহবিল সংকটের কারণে জনপ্রতি রেশন $12 থেকে $8 নামিয়ে আনতে বাধ্য হয় WFP। অবশ্য তহবিল পাওয়ার পর 2024 সালের জুনে জনপ্রতি রেশন $12.৫ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেট মহানগরীতে 1068 কিলোমিটার সড়কের মধ্যে 668 কিলোমিটার সড়ক পাকা। এখনও 400 কিলোমিটার সড়ক পাকাই হয়নি। নতুন বর্ধিত 15 ওয়ার্ডের কাঁচা সড়কটির জীর্ণ দশায় চলা দায়। বছরের পর বছর সংস্কার কাজ না হওয়ায় অনেক সড়কই এখন চলাচলের অনুপযোগী। বর্ষা মৌসুমে সড়কগুলোর বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। প্রতিদিন এই রাস্তা দিয়ে আমাদের যাওয়া আসা হয়। এই ধুলার কারণে অনেক সময় এই যে নাকের সমস্যা হয় বা ডেলিভারিতে সমস্যা হয়। যে জায়গা 5 মিনিটের জায়গা লেট হয় 10 মিনিট লাগে। গাড়ি ঘোড়া আসে না, একটা অ্যাম্বুলেন্স সঠিকভাবে করতে আসতে পারেন না। যে কন্ট্রাক্টে কাম করেন তাই স্বাধীনতা পাইলাইন এলাকাত, জেলা নিশ্চয় কাম করলা কেউ মাতে না, কেউ জো করে না। সিসিকের প্রধান প্রকৌশলীর দাবি, উন্নয়ন প্রকল্প বাতিল ও আর্থিক সংকটের কারণে আপাতত সংস্কার কাজ করা সম্ভব হচ্ছে না। জলবদ্ধতা একটা প্রকল্প, সেই প্রকল্পটাতে আমাদের প্রজেক্ট স্টিয়ারিং কমিটিতে আমাদের স্থানীয় সরকার সচিব এই প্রজেক্টটা আমাদের ক্লোজ করে দিয়েছেন আর কি। চলমান প্রকল্পটা আমরা যে প্রকল্পগুলো আমাদের ডিপিপির তালিকা, সেটা আমাদের প্রশাসক মহোদয় উনি ফিজিক্যালি ভিজিট করে তারপর অনুমোদন দেন। তবে প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, বাতিল হওয়া প্রকল্প পুনর্বিবেচনার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্ধিত এলাকার উন্নয়ন কাজগুলো দ্রুত শুরু হবে। জলাবদ্ধতা প্রকল্পটি এটি আসলে
বাতিল হয়েছে, কিন্তু আমরা ওইটি আবার পুনর্বিবেচনার জন্য মন্ত্রণালয়ে চিঠি লিখেছি এবং ওইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আর সম্প্রসারিত এলাকার যে প্রকল্পটি শুরু হয়েছে এটা চলমান আছে। বর্ষা মৌসুমের আগেই নগরীর রাস্তাঘাট ও ড্রেনেজ সংস্কার করার দাবি নগরবাসীর। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। 2019-20 অর্থবছরে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর এলাকায় সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে হাতে নেওয়া হয় বিশেষ প্রকল্প। বাস্তবায়নের কাজ পায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 2023 সাল পর্যন্ত বসানো হয় 5800 হ্যান্ড টিউবওয়েল। তাতে খরচ হয় মোট 34 কোটি টাকা। টিউবওয়েলের জন্য 7000 টাকা করে নেওয়া হয় প্রত্যেক গ্রাহকের কাছ থেকে। তবে 6 মাসের মধ্যেই পানি ওঠা বন্ধ হয়ে যায় অনেক টিউবওয়েলে। বর্তমানে বেশিরভাগ টিউবওয়েলই অকেজো। এই কলকাতা নতুন অবস্থা বইছি, নতুন অবস্থা বইলে সাপ দিতে 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 পানি হয় না। গ্রাম সাইডে নদী থেকে পানি আন না, এই পানি খাই। এতে সুপেয় পানির সংকটে স্থানীয়রা অকেজো টিউবওয়েল মেরামত অথবা সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের দাবি তাদের। লেয়ার কম দিছে, কারণে পানি ওঠে না। বাড়ির থেকে পানি আনা কষ্ট করে খাইতো, এখন আপনারা অনুরোধ করে বলছি আমরা একটা কল দেওয়ার ব্যবস্থা করুন। এমন পরিস্থিতিতে নতুন করে আর হ্যান্ড টিউবওয়েল না বসানোর সুপারিশ সংশ্লিষ্টদের। 6 নম্বর হ্যান্ডপাম্প এখন অল্প বিস্তর কাজ করতেছে, এখন সেটা আমরা উপরের অথরিটিকে বলেছি যাতে 6 নম্বর হ্যান্ডপাম্প অ্যাভয়েড করে, যাতে সাবমার্সিবল পাম্প দেওয়া হয়। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে জানিয়ে জন্য পরিকল্পনার অভাবকেও দায়ী করলেন এই কর্মকর্তা। ওয়াটার লেভেলটা অনেক নিচে চলে গেছে। প্রকৌশলী বলতে গেলে আমার দুটো পর্যন্ত হ্যান্ড টেবিল আসলে সাস্টেনেবল আসলে হওয়ার কথা না। শান্তিগঞ্জ, জগন্নাথপুর এবং সদর এইসব জায়গাগুলোতে যেখানে এখানে আপনার ইলেকট্রিসিটি কানেকশন আছে, প্লাস হচ্ছে গিয়ে সেটা ওয়াটার লেয়ারটাও আসলে বেশ নিচের দিকে, তো ওখানে আসলে সাবমার্জিবল পাম্পগুলোই সাস্টেনেবল হয়। প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।